আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আপনাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে কর্মপরিকল্পনা প্রকাশ এ সপ্তাহে। ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্র প্রতি ভোটার বাড়াতে চায় নির্বাচন কমিশন। ডাকসুতে 565টি এবং হল সংসদ নির্বাচনে 1226টি ফর্ম বিক্রি। ফজিলাতুন্নেসা মুজিব হলের অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে কমিটি গঠন। জুলাই সনদের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলে মতভিন্নতা। ইসলামী দলগুলো কমিশনকে চাপ দিয়ে অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করছে বলে অভিযোগ। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় অত্যাচার বন্ধে প্রধান উপদেষ্টার আহ্বান। মৎস্য সপ্তাহে 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সারা দেশে সবুজে ভরে উঠবে সুধীজনের প্রত্যাশা। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন। চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনী রোডম্যাপের খসড়া কমিশনের অনুমোদন পেলে চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। বলেছেন, ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি এখন পর্যন্ত উদ্বেগের কোনো কারণ দেখছে না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সহকর্মী নাজিব বেগ। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সমন্বয় সভা শেষে ইসি সচিব জানান, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত। কথা বলেন ভোট কেন্দ্র নিয়েও। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা। সীমানা পুনর্নির্ধারণে 82টা আসনের আপিল শুনানি 24 থেকে 27 আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান তিনি। বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় সংস্থাটি। অনেকদিন ধরেই বাংলাদেশে কাজ করছি আমরা। আমাদের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপ করব। তবে বৈঠকে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কোনো পরামর্শ দেয়নি তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ সময়ে সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মনোনয়নপত্র গ্রহণ এবং জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে। এর আগে মনোনয়নপত্র ফর্ম বিতরণ শেষে কথা বলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, সোমবার পর্যন্ত ডাকসুতে 565টি এবং হল সংসদ নির্বাচনে 1226টি ফর্ম বিক্রি হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রবিউল ইসলামকে আহ্বায়ক করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার এবং কয়েকটি প্রস্তাবনা নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে। তবে অনেকেই বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে অনিশ্চয়তা এবং বিশ্বাসহীনতায় ভুগছে দলগুলো। জামায়াত এবং এনসিপি সহ সমমনা ইসলামী দলগুলো ঐকমত্য কমিশনকে চাপ দিয়ে নিজেদের মতের ভিত্তিতে অঙ্গীকার বাস্তবায়নের প্রস্তাবনা দিতে বাধ্য করেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। শনিবার রাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। 12 দলীয় জোট বলছে সনদের নোট অব ডিসেন্টের বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। সংবিধানের মূল নীতির সাথে আমাদের একটু দ্বিমত আছে। দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ব্যাপারে আমাদের তীব্র দ্বিমত আছে। আমরা একটা প্রস্তাবনা দিতে পারি, কিন্তু এটা বাস্তবায়নের দায়িত্ব তো বর্তমান সরকারের নয়। বর্তমান সরকারের তো এটার কোনো ম্যান্ডেট নেই। ম্যান্ডেট আগামী নির্বাচিত সংসদের। জুলাই সনদ বাস্তবায়নে সনদে উল্লেখিত নানান প্রস্তাবনার তীব্র সমালোচনা করে এনডিএম বলছে, দ্বিতীয় দফা আলোচনার শেষ দিকে জামায়াত ও এনসিপি অনেক মতামত কমিশনকে চাপিয়ে দিয়েছে। জুলাই সনদে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে যে তারা যে পয়েন্টগুলো দিয়েছে, এগুলো নিয়ে আমাদের যথেষ্ট অবজারভেশন রয়েছে। আমরা এই বিষয়গুলো তাদের কাছে জানতে চাইব। একটা নির্বাচিত সংসদ যখন ক্ষমতায় আসবে তখন আমরা আইনি ভিত্তিটা দিব। আমরা মনে করি জুলাই সনদের বাস্তবায়নের অঙ্গীকারনামা তারা যেভাবে যে ভাষা তারা ব্যবহার করেছে, এইটা জামায়াত ইসলামী এবং এনসিপির চাপের কাছে নথি স্বীকার করে ঐকমত্য কমিশন এই কাজটা করেছে। কেবল আগামী নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়নের এখতিয়ার রাখে, এই ধারার সাথে দ্বিমত প্রকাশ করেছে এবি পার্টি। আমরা তো এবারে 2024 কারফিউ ভঙ্গ করেছি। কারফিউ ভঙ্গ করা মানে তো রাষ্ট্রের আইন অমান্য করা, সংবিধান অমান্য করা। ফলে আপনাকে বলতেই হবে যে এই জুলাই সনদে আপহোল্ড করবে। সংবিধান তৈরি করা হয় গণপরিষদের মাধ্যমে, এই জন্য কিন্তু গণপরিষদের দাবিটা ছিল। এইটা একটা এক্সট্রাঅর্ডিনারি ইস্যু। এটাকে প্রশ্নবিদ্ধ না করে জন আকাঙ্ক্ষা আকারে আমরা যদি পাঠ করি, এবং এটার একটাই সমাধান হতে পারে যদি আপনি গণভোটের মধ্য দিয়ে এটাকে রেকটিফিকেশন করে নেন। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের প্রস্তাবনায় বিএনপি যেসব নোট অব ডিসেন্ট দিয়েছে তাও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবি পার্টির এই নেতা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নবগঠিত নীলফামারী জেলা কমিটির বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্তদের দিয়ে নয়, নিরপেক্ষদের দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন উত্তরে তিনি বলেন, পিআর পদ্ধতি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবে। জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 12তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকায় মব ভায়োলেন্স কমেছে, কিন্তু ঢাকার আশেপাশে এখনও আছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানিয়ে উপদেষ্টা আরও বলেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস এবং কারা পুলিশে 27,637 জনকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে 15,851 জন পুলিশ। সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি, পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড সংক্রান্ত আলোচনা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের ব্যবস্থা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এইগুলির ব্যাপারে, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন, ধর্ষণ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে, মাদক অপব্যবহার, তারপরে শীর্ষ সন্ত্রাসীদের জামিন,
গার্মেন্টস শিল্প কারখানার যে একটু সমস্যা দেখা দিচ্ছে, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সীমান্ত ও পার্বত্য অঞ্চলের পরিস্থিতির ব্যাপারে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রকৃতিকে বাঁচাতে হবে। বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। দেখুন মুসাউ মল্লিকের রিপোর্টটি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্য চাষী, উদ্যোক্তা ও গবেষকরা অংশ নেন। মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবার জাতীয় মৎস্য পদক দেওয়া হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, প্রকৃতির দান অপরিসীম, তবুও মানুষ নির্দয়। মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার। এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসি, খাবার বেলায় উৎসাহ পাই, আরও খেতে চাই। তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই ওঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্মম, নির্দয়। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব, এত বড় একটা আনন্দের দিন। কিন্তু যেই প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। অন্য বক্তারা বলেছেন, উৎপাদন ভালো হলেও সাশ্রয়ী মূল্যে ইলিশ মেলে না, এজন্য জাটকা রক্ষা করার উপর জোর দেন তারা। দেশে 6টি ইলিশ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের দ্রুত হাজির করতে বলেছেন আদালত। চাঙ্কারপুলে হত্যা মামলার সাক্ষীকে হুমকি দেওয়া ব্যক্তিদের ধরে আনার জন্য বংশাল থানা ওসিকে নির্দেশ দিয়ে সাক্ষীর নিরাপত্তা প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাইব্যুনাল। দেখুন মাজহার হক মান্নার রিপোর্টটি। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে 2016 সালে দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাব সম্পন্ন কয়েকজনকে বেআইনিভাবে আটক করা হয়। তাদের রাখা হয় গাজীপুরের জয়দেবপুরে ভাড়া বাড়ির একটি কক্ষে। পরে জঙ্গি আস্তানা আছে এমন প্রচারণা চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2টি টিম অভিযান পরিচালনা করে তাদের হত্যা করে। বলা হয় নিহতরা রাষ্ট্রদ্রোহী। নিহতের মধ্যে যাত্রাবাড়ির এক মাদ্রাসা ছাত্রের বাবা তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করে বিচার বহির্ভূত হত্যার বিচার চান। অভিযোগের সত্যতা পেয়ে কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বলা হয়েছে যে ইমিডিয়েটলি যখনই তাদেরকে যেখানেই পাওয়া হবে তাদের গ্রেফতার করে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার জন্য বলা হয়েছে। চানকারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলার এক সাক্ষীকে হুমকি দেওয়ার ঘটনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করে বংশাল থানার ওসি। এ বিষয়ে কঠোর বার্তা দেন আদালত। ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন, তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। তারা
কোনো অফেন্স করে থাকে বা এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে, ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করে আনার জন্য বলেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরো 3 জন। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য ফাঁস করা অভিযোগে অমি দাস নামে এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ কনস্টেবল অমি দাসের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা করা হয়েছে। পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল অমি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। 11ই আগস্ট রাতে নগরীর ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় অভিযান পরিচালনার সময় বন্দর থানায় এক কর্মকর্তা গুরুতর আহত হন। 12ই আগস্ট ওয়াকিটকিতে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলি করতে সিএমপি সদস্যদের নির্দেশ দেন কমিশনার হাবিব আজিজ। ওয়াকিটকিতে সিএমপি কমিশনের ওই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সহ 9 সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুর 2:30টার দিকে তারা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। গত 1 সপ্তাহ ধরে ব্রিটিশ একটি মেডিকেল টিম মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে। তাদের সাথেও সাক্ষাৎ করেন সারা কুক। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং অভিযোজন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ, এই স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাই স্কুলের গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে ভরে উঠবে বলে প্রত্যাশা সুধীজনদের। প্রিয় দর্শক, শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি ময়মনসিংহে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক অঞ্চল মধুপুর ও ভাওলের গড়। তবে বনভূমি দখলসহ নির্বিচারে বৃক্ষনিধনে হুমকিতে প্রাণ প্রকৃতি। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে বাংলালিংকের সহযোগিতায় ময়মনসিংহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই গাছে কিন্তু নানা উপকারিতার মধ্যে একটি বিশাল উপকারিতা আমাদের মানসিক প্রশান্তি। 30% মানসিক প্রশান্তি, এই মানসিক প্রশান্তি যেটা আসে সেই সবুজ থেকে আসে, এই গাছ থেকে আসে। এই যে গাছ আমরা নিধন করছি নানাভাবে উন্নয়নের নামে, তাতে গিয়ে কিন্তু আমরা আমাদের নিজের পায়ে নিজেই কুড়োল মারছি। আসুন এই বর্ষায় আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজ উৎসবে যোগ দিয়ে প্রকৃতি রক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বেশি বেশি করে গাছ লাগাই, তাহলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে। যে আমার নিজের জীবন বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য অবশ্যই আমাদের বৃক্ষরোপণ করা উচিত। বেশি বেশি করে গাছ লাগানো প্রতিটা মানুষেরই একটা কর্তব্য। প্রত্যেকটা বৃক্ষই যার দিন অবস্থানে লাগাবে এবং এই সবুজ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। এমন উদ্যোগে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রা ত্বরান্বিত হবে প্রত্যাশা সুধীজনদের। তো আমরা যত বেশি গাছ লাগাবো পরিবেশ তত ভালো বাঁচবে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা আরো সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার একটা জায়গা খুঁজে পাবে। আমাদের নেক্সট জেনারেশন যাদের জন্য আসলে আমরা সবাই ভালো কিছু গড়ে রেখে যেতে চাই, তো সেই হিসাবে আমরা উই আর ফিলিং রিয়েলি প্রাউড এবং আমরা আসলে এই ধরনের ক্যাম্পেইনগুলোর সাথে নিজেদেরকে আমরা ফিউচারও আরো ইনভলভ রাখতে চাই। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে অব্যাহত থাকবে সবুজায়ন অভিযান। গাছ ছাড়া আমাদের জীবন বাঁচবে না, গাছকে আমাদের রক্ষা করতে হবে এবং তার যত্ন নিতে হবে। বৈশ্বিক পরিবেশ যেভাবে বিপর্যয় ঘটেছে, সেখানে বৃক্ষরোপণ ছাড়া এর বিকল্প নেই। এর মাধ্যমে আমরা বৃক্ষ যে ঘাটতি আছে বাংলাদেশে সেটা কিছুটা হলেও পূরণ করার জন্য আমরা অবদান রাখতে পারবো। সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়ন ও জীবনাচারের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। HSBC
এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 আয়োজনের ঘোষণা দিয়েছে দি হংকং অ্যান্ড দ্য সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। রফতানির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি দিতেই এই আয়োজন। বছরের সেরা রফতানিকারক হিসেবে 4টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। আরও জানাচ্ছেন পরাগ আজিম। এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2025 আয়োজনের ঘোষণা উপলক্ষে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এইচএসবিসি। এতে অ্যাওয়ার্ডের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আয়োজকরা। এবার অ্যাওয়ার্ড দেওয়া হবে তৈরি পোশাক শিল্প, আরএমজি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অসনাতন ও উদীয়মান ক্ষেত্র, ম্যানুফ্যাকচারিং ও সেবা। তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করা, দুই হচ্ছে আমরা তাদের বেস্ট প্র্যাকটিস যে তারা কিভাবে এখানে আসলে সেটাকে তুলে ধরা, আরেকটা হচ্ছে যে কিভাবে আমরা আসলে সম্মুখে আরো আগাতে পারি। তো এই তিনটি বিষয় সামনে রেখে মাথায় রেখে এই যে অ্যাওয়ার্ড। সংক্ষিপ্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের সাবেক বিজয়ীরা। আমরা অনেক অ্যাওয়ার্ডই পাই, সব অ্যাওয়ার্ড কিন্তু তারা ধরতে পারে না যে কিসের জন্য পেলাম, কেন পেলাম, এই অ্যাওয়ার্ডের গুরুত্ব কতটুকু। কিন্তু যখন আমরা এইচএসবিসির মতো একটা অর্গানাইজেশনের কাছ থেকে পাই তখন কিন্তু ইট মেক সেন্স। আমার মনে হয় যে এইচএসবিসির মতো একটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের রিকগনিশন ক্রেডিবল, বিকজ জুরি বোর্ড এবং প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল পজিশন, কমপ্লায়েন্স, গভর্নেন্স সব কিছু। অ্যাওয়ার্ডের নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 18 সেপ্টেম্বর। পুরস্কৃত করা হবে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী পুরো সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামানের সই করা পরিপত্রে এই ঘোষণা দেয়া হয়। ঘোষণা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর থেকে সাভার উপজেলায় টানেল এবং হাইব্রিড হফম্যান কেলন প্রযুক্তি ছাড়া অন্য সব ধরনের ইটভাটা ইট প্রস্তুত এবং পোড়ানো বন্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং দূষণ হতে পারে এমন শিল্প কারখানাকে পরিবেশ ছাড়পত্র প্রদান সহ কর্মপরিকল্পনায় উল্লেখিত অন্য কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, সাভারের বায়ুর বার্ষিক মাত্রা জাতীয় মানমাত্রার প্রায় 3 গুণ ছাড়িয়ে গেছে। এর ফলে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে অসুস্থ প্রতিযোগিতা জুলাই শহীদ এবং আহতদের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বলেছেন, জুলাই ঘোষণাপত্রের সব অংশীজনকে স্বীকৃতি দেওয়া হয়নি। রাজধানীর তেজগাঁয়ে আন্তঃজেলা জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ঘোষণাপত্র কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়েও কোনো রোডম্যাপ নেই। অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে জুলাই অভ্যুত্থানের মতোই প্রয়োজনে আবারও ঐতিহাসিক ভূমিকা রাখবে ছাত্র শিবির। পরে ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে ট্রফি এবং সম্মাননা তুলে দেওয়া হয়। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখি যে ক্রেডিট নিয়ে অসুস্থ প্রতিযোগিতা। আমরা অনুরোধ করব, এই ক্রেডিট নিয়ে যদি অসুস্থ প্রতিযোগিতা হয়, এটা সত্যিকার অর্থে জুলাইয়ের যারা শহীদ হয়েছে, যারা প্রকৃত গাজী, যারা আহত পঙ্গুত্ব, তাদের সাথে এক ধরনের প্রতারণা অথবা অপমানজনক হয় বলে আমার কাছে মনে হয়। জুলাই আন্দোলনের 9 দফার ভূমিকাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এটা টার্নিং পয়েন্ট ছিল। দুঃখজনক হলো যে ঘোষণাপত্রে 9 দফার 1 দফার প্রক্রিয়া সম্পর্কে কোনো কথাই উল্লেখ করা হয়নি। প্রিয় দর্শক, এবার একটি শোক সংবাদ। চ্যানেল আই সংবাদের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুমের মা হাসিনা বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে দুপুরে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 92 বছর। হাসিনা বেগমের মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকাহত। বরিশালের বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সরকারি কর্মকর্তা অমর কুমার পুশিলাল পরলোক গমন করেছেন। তার বয়স ছিল 75 বছর। বরিশাল শহরের কাউনিয়া আমিনবাড়িতে রোববার তার মৃত্যু হয়। পরে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও গার্ড অফ অনার দেওয়া হয়। তার মরদেহ শ্রদ্ধা নিবেদন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএডিসি এবং মহানগর পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন।
তিনি 2 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে বরিশাল মহাশ্মশানে তার শেষকৃত্য হয়। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা। সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাভ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডোর লিয়েন সহ বেশ কয়েকজন ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বৈঠকে অংশ নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরকে জেলেনস্কি চাইলে তার দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন, তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে এবং তারা ন্যাটোতে যোগ দিতে পারবে না। এটা হবে শান্তি চুক্তির একটি অংশ। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রুথ সোশ্যালে একথা বলেছেন ট্রাম্প। প্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে, যেখানে হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ অন্যান্যরা। Literally 100% foolproof, and it's really like shooting two bullets. You know, two bullets hitting each other in the air in a space like this. The chances 100%. It's 99 to 100%. So we sell the equipment to NATO, and NATO does what I don't know what the arrangement is that you have with, but I know that they want you to have the equipment. And we're getting the best equipment in the world, but they pay us for the equipment. Under Biden, it was just crazy what was going on. I believe the number is over 300. I think it could be $350 billion worth of equipment and money and everything else. And we've made more progress in settling this war in the last 2 months than they made in 4 years. This should have been settled a long time ago, but it should have never happened. Yeah, please. You pushed out on social media. Brian, go first. You pushed out on social media about doing away with mail-in ballots and potentially electronic voting machines. Can you expand on that and how important that is? Well, that's a very off topic, just really quickly. Mail-in ballots are corrupt. Mail-in ballots, you can never have a real democracy with mail-in ballots. And we, as a Republican Party, are going to do everything possible that we get rid of mail-in ballots. We're going to start with an executive order that's being written right now by the best lawyers in the country. প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম হোয়াইট হাউসের বৈঠকে। ফিরে এলাম দেশের খবরে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নাট্যাচার্য সেলিম আলদিনের ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে নাট্য উৎসবের শেষ দিনে সেলিম আলদিন পদক দেওয়া হয়। ঢাকা থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার আয়োজনে অনুষ্ঠানে এবছর সেলিম আলদিন পদক পেয়েছেন নাট্যকার আসাদুল্লাহ ফরাজি। বিস্তারিত দেখুন জাকি আক্তারের রিপোর্টে। বাংলা নাটকের স্বপ্নস্রষ্টা নাট্যাচার্য সেলিম আলদিন বাংলা নাটককে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। পাশ্চাত্য ছোঁয়া থেকে বেরিয়ে এসে এদেশের মাটি ও মানুষের ভেতর থেকে তিনি খুঁজে পেয়েছিলেন নাটকের প্রাণ। অনন্য এই ব্যক্তিত্বের স্মরণে ২০০৮ সাল থেকে সেলিম আলদিন পদকের প্রচলন করা হয়। রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে 4 দিনের নাট্য উৎসবের সমাপনী দিনে আয়োজিত হয় সেলিম আলদিন পদক অনুষ্ঠান। নাট্যকার আসাদুল্লাহ ফারাজিকে সেলিম আলদিন পদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার চর্চার পথিকৃৎ প্রয়াত সৈয়দ বজলুল পদক পেলেন নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম এবং অভিনেত্রী ফৌজিয়া ইয়াসমিন শিবলি পদক পেয়েছেন থিয়েটার কর্মী জ্যোতি সিনহা। আরে আজকের এই পদক এটা এত অপ্রত্যাশিত। আমার মনে হয় যে বাচ্চুভাই যদি আর দিতে সময় না পান, উনি এত ভালোবাসেন আমাকে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আজকের এই পদক। আসলে পুরস্কার তো জীবনে অনেক পেয়েছি, কিন্তু যে পুরস্কারটি আমাকে আজকে দেয়া হয়েছে আমি অত্যন্ত গর্বিত। বাংলা সাহিত্যের শেকড় নিয়ে কাজ করে যাওয়া সেলিম আলদিনকে বাংলা নাটকের বরপুত্র বললেন বিশিষ্টজনেরা। গ্রাম থিয়েটার করছি, গ্রাম থিয়েটার আমি আর সেলিম আলদিন যাচ্ছি,
তো ট্রেনের ওই ড্রাইভারকে বলেছি যে তোমরা একটু স্লো করে দেবে ট্রেনটা, আমরা এখানে নামবো। ওদেরও লোক ছিল, কিন্তু ড্রাইভারটা অত স্লো করে না। আমরা ভেবেছিলাম একটু থামাবে, তো স্টেশনের ওখানে এসে একটু স্লো করলো, আমি লাফ দিলাম, সেলিম লাফ দিয়ে পায়ে ব্যথা পেল এবং তারপর খুব ক্ষেপে গেল। আমাদের যে শিল্পবোধ, আমাদের যে কাজের যে বোধ, আমাদের নিজেদেরকে তৈরি করেছি এবং চেষ্টা করেছি সব কিছু জেনে এইগুলোকে মানুষকে জানিয়ে দেওয়া। পদক প্রদান অনুষ্ঠান শেষে সেলিম আলদিন রচিত ও নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত নিমজ্জন নাটকের ৯০তম মঞ্চায়ন করা হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসই এর সূচক 18 পয়েন্ট বেড়ে ৫,৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 400টি কোম্পানির 975 কোটি 85 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 174 কোটি 14 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 242টির, কমেছে 94টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। বরিশালের বাকরগঞ্জে চাঁদা না দেয়া এক স্কুল শিক্ষিকাকে আহত করার ঘটনায় বরিশাল বাউফল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারে ওই স্কুল শিক্ষিকার কোচিং সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন স্থানীয় বিএনপি নেতা জাকির ডাকুয়া। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় মামলা করা হয়েছে, তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। চাঁদাবাজির অভিযোগে ওই বিএনপি নেতাকে গ্রেফতার এবং বিএনপি থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশনের 24 ঘন্টায় 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া 2 শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ অবস্থায় অনশনে রয়েছেন 2 শিক্ষার্থী। সকাল 11:30টায় শিক্ষার্থীদের সাথে অনশনে যোগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর শাওকাত আলীও। আন্দোলনকারীরা বলছেন, প্রতিষ্ঠার 16 বছরেও বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত সহ নির্বাচন হয়নি। গণঅভ্যুত্থানের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আন্দোলন করে আসছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ। এ সপ্তাহে ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্র প্রতি ভোটার বাড়াতে চায় নির্বাচন কমিশন। ডাকসুতে 565টি ও হল সংসদ নির্বাচনে 1256টি ফর্ম বিক্রি। ফজিলাতুন্নেসা মুজিব হলের অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে কমিটি গঠন। জুলাই সনদের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলের মতভিন্নতা। ইসলামী দলগুলো কমিশনকে চাপ দিয়ে অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করছে বলে অভিযোগ। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় অত্যাচার বন্ধে প্রধান উপদেষ্টার আহ্বান। মৎস্য সপ্তাহে 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সারা দেশ সবুজে ভরে উঠবে, সুধীজনদের প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।